প্রায় 2 যুগ আগের কথা। হঠাৎ একটি গানে মাতোয়ারা তরুণরা, ব্যর্থ প্রেমিকের কাতর জিজ্ঞাসা, ও প্রিয়া তুমি কোথায়? ব্যাস, সারা দেশে ব্যাপক পরিচিতি পেয়ে গেলেন একজন গায়ক। নাম তার আসিফ আকবর। সমালোচকরা বলেন গানের গলা ভালো না, কিন্তু প্রথম অ্যালবামে বিক্রি হয়েছিল 60 লাখ কপি। বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী অডিও অ্যালবাম সেটি। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দেশের প্রভাবশালী সংবাদ মাধ্যমের সঙ্গেও তার সম্পর্ক ছিল ভালো। তাদের সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতেন আসিফ। সেই সঙ্গে চলতে থাকে গান। এখন পর্যন্ত 2,500-এর বেশি গান করেছেন কুমিল্লার এই শিল্পী। জীবনের লক্ষ্য হলো সংখ্যাটি 5,000-এ নিয়ে যাওয়া। সেই লক্ষ্য পূরণ হবে কিনা জানা নেই, তবে গেয়েই যাচ্ছেন তিনি। 1972 সালের 25শে মার্চ আসিফের জন্ম কুমিল্লায়। 5 ভাই ও 2 বোনের মধ্যে ষষ্ঠ ছেলেটি কিশোর বয়সেই গানে নিজেকে সঁপে দেন। 25 বছর বয়সে 1997 সালের 15ই অক্টোবর তিনি ঢাকায় আসেন সাউন্ডের ব্যবসা আর গানের সঙ্গে থাকবেন বলে। কুমিল্লার ইফতেখার আহমেদ পিন্টু তাকে নিয়ে যান গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের কাছে। সেখানে তিনি গানের ডেমো ভয়েস দিতেন। সেখানে পরিচয় হয় আরেক সঙ্গীত পরিচালক আলী আকরাম শুভর সঙ্গে। গাইলেন খেপাবাসু সিনেমার একটি গান। এই গান শুনে গীতিকার ও সুরকার ইথুন বাবু তাকে ডাকেন, বলেন তার একটি গান করতে। অ্যালবাম করতে রাজি হলেন আসিফ। বাবু ডেকে বললেন, তোকে এমন গান দিলাম আর কোনোদিন পিছে ফিরে তাকাতে হবে না। আসিফের তখন 2 সন্তান, টাকা পয়সার ভীষণ অভাব। সাগরে ভাসা মানুষ যেমন খড়কুটো নিয়ে বাঁচার চেষ্টা করে, তারও তেমন দশা। ইথুন বাবু হয়ে উঠলেন লাইফ জ্যাকেট। ও প্রিয়া তুমি কোথায় গানটি গাইলেন আসিফ। রাত দিন তখন সময় কাটে বাবুর সঙ্গে। সেই সময় তীব্র আর্থিক সংকট, ছেলে হাসপাতালে ভর্তি, কিন্তু টাকা নেই। তখন বাবু তাকে 500 টাকা দিলেন। সেই রাতে তিনি আরো টাকা পেলেন। সেই টাকায় গুঁড়ো দুধের 6টি প্যাকেট কিনলেন। 2001 সালে অ্যালবামটি বের হওয়ার কথা ছিল ঈদের আগে, কিন্তু সাউন্ডটেক হঠাৎ সিদ্ধান্ত দিল পিছিয়ে যাবে মুক্তি। বলা হলো ঈদে অনেক বড় শিল্পীদের অ্যালবাম বের হচ্ছে, তাই এই অ্যালবামটি পরে বের হলেই ভালো। 3 মাস পরে বের হলো অ্যালবাম। এর ফলাফল পেলেন। সারা দেশ চিনে নিল এক তরুণ শিল্পীকে। তবে তার গানের মুক্তি হয়েছিল আরো 3 বছর আগে। 1998 সালে ডলি সায়ন্তনীর সঙ্গে গিয়েছিলেন রাজা নাম্বার 1 ছবির প্লেব্যাকে, কিন্তু সেটি তার পরিচিতি বাড়ায়নি। পরের বছর প্রকাশ হয় তুমি সুখী হও, তুমি কাঁদবে একদিন সহ 4টি অ্যালবাম। এভাবে 2006 সালে তার অ্যালবামের সংখ্যা হয়ে যায় 21টি। বিরতি নেন 2007 সালে। পরের বছর থেকে 2010 পর্যন্ত 3 বছরে প্রকাশ হয় আরো 7টি অ্যালবাম। এরপর ক্যাসেট বা সিডির দিন ফুরিয়ে যায়, চলে আসে মিউজিক ভিডিওর দিন। এরপর 2013 ও 14 সালে সর্বশেষ অ্যালবাম বের হয় তার। এরপর বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও দেখা যায় এই গায়ককে। সেগুলোও ভিউ হয় মিলিয়ন মিলিয়ন। বোঝা যায় আসিফ ফুরোয়নি। 50 পেরিয়ে নতুন জীবন শুরু হচ্ছে আসিফের। বলিউডে তার অভিষেক হওয়ার খবর এসেছে। এআর রহমানের KM স্টুডিও ও যশরাজ স্টুডিওতে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তবে ভারতে এটি তার প্রথম গাওয়া নয়। দেশটির গায়িকা কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে আগেও গান করেছেন। এবার দেশটির অন্যতম গায়িকা শ্রেয়া ঘোষালের সঙ্গে দ্বৈত গানেও পাওয়া যাবে তাকে। বলিউডে এর আগেও অভিষেক ঘটেছে বাংলাদেশি একাধিক সঙ্গীত শিল্পীর। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লার দাপুটে বিচরণ ছিল সেই দেশেও। ব্যান্ড তারকা জেমসও বলিউডে গান গেয়ে হইচই ফেলে দিয়েছিলেন। গানে জনপ্রিয় আসিফকে নিয়ে দেশের রাজনৈতিক বিভক্তিও আছে। বিএনপির রাজনীতিতে জড়িয়ে যাওয়ায় তাকে অপছন্দ করতে থাকে আওয়ামী লীগ সমর্থকরা। আবার কিছুদিন আগে তিনি ভারত বিরোধী নানা কথাবার্তা বলতেন। এখন আবার বলিউডে গিয়ে আলহামদুলিল্লাহ লিখে পোস্ট দিয়েছেন। বিরোধীরা এই নিয়ে টিপ্পনি কাটছে তাকে নিয়ে।